দর্শক স্বাগত জানাচ্ছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আজকের এই আয়োজনে এবং পুরো আয়োজনটি জুড়ে আপনাদের সাথে আমি আছি জিনিয়া। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন রীতিমতো আমরা পেয়ে গেছি এবং সেই সকল প্রশ্নের উত্তর দিতে আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, কীটতত্ত্ব বিভাগ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার আপনি? ভালো আছি। আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকে স্টুডিওতে। এবং স্যার, আপনি জেনে থাকবেন যে আমরা দীপ্ত কৃষি জিজ্ঞাসা থেকে কিন্তু দর্শকদের কাছ থেকে অনেক প্রশ্ন পেয়ে থাকি। সে সকল প্রশ্নের সমাধান আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে নিয়ে থাকি। আজকে বিশেষজ্ঞ হিসেবে যেহেতু আপনি আমাদের সাথে আছেন, তো আপনার কাছে কিন্তু এখন অনেকগুলো উত্তর আমাদের জানার রয়েছে। সেই জায়গা থেকে আমরা শুরুতেই প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। স্যার, চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনার জন্য একটি প্রশ্ন আছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে মামুন ইসলাম জানতে চেয়েছেন, তার আম বাগানে বেশ কিছু গাছের আমে ছিদ্র দেখা যাচ্ছে, সেই সাথে পোকাও আছে। এখন কিভাবে পরিচর্যা করলে তিনি পোকামুক্ত ভালো আম পাবেন এবং সেই সাথে যে আমের ফলন সেটি বেশি করে হবে? আমের যে পোকার কথাটি বলেছেন উনি, আসলে এই পোকাটির নাম হলো গুবরে পোকা, ইংরেজিতে বলা হয় উইবিল। এটি খুবই মারাত্মক একটি সমস্যা। যদি কোনো বাগানে একবার এই পোকার সংক্রমণ হয়, সেটি চলতেই থাকবে। আবার একটি দিক হচ্ছে এই পোকা আম ছাড়া অন্য কোনো ফসলে তেমন ক্ষতি করে না। আচ্ছা আচ্ছা। এই পোকা দমনের জন্য যেটি সবচেয়ে বড় প্রয়োজন, আম গাছে ফুল আসার অন্তত 1 মাস আগে, বিশেষ করে অক্টোবর নভেম্বর মাসের দিকে যদি কৃষক ভাইয়েরা বাগানে একবার কীটনাশক স্প্রে করেন। আর বাগান তাকে সবচেয়ে বড় কথা হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাগানে কোনো আগাছা থাকা চলবে না। আম বাগানে কোনো গাছে ডাল যদি শুকিয়ে যায়, মরে যায়, সেগুলো অপসারণ করতে হবে। আচ্ছা। বাগানের কোনো ডালপালা কাটা হলে সেখানে আলকাতরা দিয়ে প্রলেপ করে দিতে হবে। এবং যদি বাগানে দেখা যায় যে সংক্রমণ অলরেডি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আক্রান্ত আমগুলো সংগ্রহ করে সেগুলো ধ্বংস করে ফেলতে হবে। বাগানের নিচে কোনো আম পড়ে থাকলে সেগুলো প্রতিদিন সকালে সংগ্রহ করে ধ্বংস করে দিতে হবে। তারপরে হলো, যদি বাগানে দেখা যাচ্ছে যে সংক্রমণ বেড়েই যাচ্ছে, সেই ক্ষেত্রে ওই বছর আম পাকার অপেক্ষায় না থেকে কাঁচা সংগ্রহ করে কাঁচা বিক্রি করে দেওয়া ভালো, নাহলে পরবর্তীতে আমের সমস্যা হবে। এটা একটা দিক। আর তাছাড়া এখন দেখবেন বাজারে আমরা যে আম কিনে থাকি সেগুলো বেশিরভাগই হলো ব্যাগিং করা। যদি ওনার বাগানের গাছ মানে মানুষের উচ্চতার মধ্যে থাকে বা মই দিয়েও 2 ফিট 5 ফিট উপরে ওঠা যায়, সেক্ষেত্রে উনি আমগুলো ব্যাগিং করে দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আমরা আম গাছের ক্ষেত্রে ফলন কিভাবে ভালো হবে এবং একই সাথে পোকা রোধের ক্ষেত্রে যে ধরনের উপকরণগুলো রয়েছে স্যার কিন্তু রীতিমতো বলে দিয়েছেন। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি করেছেন নাটোর থেকে। স্যার, নাটোর থেকে আমিনুল ইসলাম জানতে চেয়েছেন, তার ড্রাগন বাগানে বেশ কিছু গাছে ফল এসেছে এবং ফলের আকারও ভালো হয়েছে, কিন্তু পিঁপড়ার উপদ্রব খুব বেড়ে গেছে এবং ফল নষ্ট করে ফেলেছে। এখন এই ক্ষেত্রে তার করণীয় কি? পিঁপড়া আসতেই পারে, পিঁপড়া সব জায়গায় থাকে। এখন হলো যে আপনার যদি পিঁপড়ার সংক্রমণটা বেশি হয়ে যায়, আপনি সাধারণভাবে পানি স্প্রে করতে পারেন। অথবা আগের দিন পানিতে আপনি নিম পাতা, নিশিন্দা পাতা বা বিষকাটালি পাতা বা শিয়ালমুত্রার পাতা ভিজিয়ে রাখলেন, পরের দিন সেই পানি আপনি স্প্রে করে দিবেন। আর যদি দেখেন যে পিঁপড়া এক জায়গায় দলবদ্ধভাবে আছে, কোনো ব্রাশ দিয়ে আশ্রিয়ে নিয়ে আসবেন, সেগুলো কোনো পলিথিনে বা কাপড়ে পরে যাবে, পরে সেটা আপনি মেরে ফেলবেন। তার খুব বেশি চিন্তার আসলে কারণ নেই। দর্শক, যেমনটি স্যার বলছিলেন যে পিঁপড়া আসলে খুব বেশি চিন্তার কারণ নেই, কারণ তিনি সমাধানও দিয়ে দিয়েছেন, খুবই সহজ একটি সমাধান। দর্শক, এই পর্যায়ে কিন্তু আমরা একটি ভিডিও বার্তা দিকে যাব, কারণ আপনারা জানেন যে আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু প্রশ্ন নিয়ে থাকি, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফোন কল থেকে শুরু করে ভিডিও বার্তা। তাহলে এই পর্যায়ে আমরা একটি ভিডিও বার্তা দেখে নেব, তিনি কি প্রশ্ন রেখেছেন। মোহাম্মদ আব্দুল জলিল, বাড়ি ফাঁকিবিল, জেলা সিলেট, উপজেলা জৈন্তাপুর। আমরা ধান চাষ করি। ধান চাষও বিভিন্ন পোকামাকড় দেখা দেয়, রোগ বলাই দেখা দেয়, গুড়ি ফসা রোগ, মৌয়া ফুক, মাজরা ফুকা, এইসব দেখা দেয় ধানও। তো এগুলার সমাধান কি? স্যার, যেমনটি উনি বলছিলেন পোকামাকড় থেকে শুরু করে রোগবালাইয়ের কথা। কৃষক ভাই দুটি সমস্যার কথা বলেছেন। প্রথমটি হলো রোগ এবং দ্বিতীয়টি পোকামাকড়। ওনার ধান গাছের গোড়া পচে যায়, এটা আসলে ফাঙ্গাস বা ছত্রাক গঠিত রোগ। এটাকে আমরা বাকানি রোগ বলে থাকি। এই রোগের আপনার
এটা বাতাস, পানি এবং মাটির মাধ্যমে ছড়ায়। আচ্ছা। এজন্য সর্বোত্তম ব্যবস্থা হলো যে বীজ আগে শোধন করে নেওয়া, বীজ বপনের পূর্বে এটা নিলে ভালো হয়। সেই ক্ষেত্রে যেহেতু এখন উনি ধান চাষ অলরেডি করেছেন, সুতরাং এখন তার ব্যবস্থা নেওয়াটাই প্রয়োজন। সেক্ষেত্রে উনি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। সেটা যদি আপনি প্রতি 1 লিটার পানিতে 1.5 মিলি থেকে 2 মিলি মিশিয়ে আপনার প্রয়োগ করেন, সেটা বাজারে যথেষ্ট রকমের ছত্রাকনাশক আছে, ব্যবহার করতে পারেন। এগুলো করলে উনি উপকার মোটামুটি পাবেন। সমাধান। আর পরবর্তী বছরের জন্য ওনাকে আমি বলবো যে বীজ শোধন করে ব্যবহার করা ভালো এবং জমির মাটি চাষ দিয়ে উন্মুক্ত রাখা। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আজকের এই আয়োজনটিতে। দর্শক, আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে প্রশ্ন পেয়ে থাকি এবং এখন যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু ফেসবুকে মেসেঞ্জারের মধ্য দিয়ে এসেছে। সেই জায়গা থেকে আমরা প্রথম প্রশ্নটি নিব যে মেসেঞ্জারে কোন প্রশ্নটি প্রথমে দেয়া হয়েছে। মিঠাপুকুর থেকে রংপুর মোহাম্মদ মিঠু জানতে চেয়েছেন যে তিনি 1 বিঘা জমিতে ঢেঁড়সের চাষ করেছেন এবং একই সাথে গত বছরের তুলনায় এবারে পোকার আক্রমণ অনেক বেশি হয়েছে বলে তিনি জানিয়েছেন। সেক্ষেত্রে পোকা দমনের জন্য এখন করণীয়টা কি তার? ঢেঁড়সের জমিতে 2 ধরনের পোকার সংক্রমণ হয়ে থাকে। আমরা যেগুলো বলি, এক ধরনের হলো আপনার সাকিং ইনসেক্ট বলি, যারা শোষণ করে, আর একটা হলো চিউইং ইনসেক্ট, যারা ছিদ্র করে খায়। তবে এখন বাংলাদেশে আপনার এই সাকিং ইনসেক্ট, যেটা শোষণ উপযোগী পোকা, এগুলোর উপদ্রব বেশি হয়ে থাকে। এগুলোর মধ্যে আছে জ্যাপসিড, থ্রিপস, অ্যাপিট এবং হোয়াইট ফ্লাই। এই ক্ষেত্রে আমাদের কৃষক ভাই যেটা করতে পারেন, এক্ষেত্রেও পানির সাথে যদি আপনার কাপড় কাচার যে ডিটারজেন্ট সেটা মিশিয়ে স্প্রে করতে পারেন। তারপরে আপনার ঢেঁড়সের জমিতে বিভিন্ন রঙের, যেমন সাদা, হলুদ এবং নীল রঙের আঠালো ফাত পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। এরপরেও যেহেতু ঢেঁড়স আমরা প্রতিনিয়তই আপনার সংগ্রহ করতে হয় জমি থেকে, কারণ রাখলে এটা দেখা যায় বেশি ম্যাচিউর হয়ে যায়। এই জন্য আমি বলবো যে জৈব বালাইনাশক ব্যবহার করতে বলবো। স্যার, যেমন ঘরোয়া উপায় থেকে একই সাথে কীটনাশক থেকে বিভিন্ন পদ্ধতির কথাও বলে দিয়েছেন এবং কোথায় পাওয়া যাবে, বাজারে গেলেই সেই সকল সামগ্রীগুলো আমরা পাবো। দর্শক, আমরা এই পর্যায়ে পরের প্রশ্নটিতে চলে যাচ্ছি। পরের প্রশ্নটি রতন মহেশখালী থেকে করেছেন। তিনি জানতে চেয়েছেন, তিনি নতুন পানের বরজ করেছেন, পান গাছের আগা থেকে গিট পচে নিচের দিকে আসছে আর পাতাগুলোর মধ্যে প্রথমে হলুদ দাগ হচ্ছে, তারপর গোলাকার কালো হয়ে পচে যাচ্ছে। এখন কিভাবে তিনি পান গাছ এবং পাতার পচে যাওয়া পরিহিত করতে পারবেন এবং বিশেষ করে তিনি বলেছেন যে প্রতিহত করতে পারবেন, আসলে সমাধানটা কি? পান এটা এমনই ফসল যেটা প্রতিনিয়ত আপনার হারভেস্ট করতে হয়। সুতরাং এক্ষেত্রে ওনার যে সমস্যাটা হয়েছে, এটা ছত্রাক গঠিত নুয়ে পড়া রোগ, এবং এই ছত্রাক গঠিত নুয়ে পড়া রোগ থেকে রক্ষা করতে হলে আমি ওনাকে প্রথমে অনুরোধ জানাবো উনি যেন জৈব ছত্রাকনাশক ব্যবহার করেন। এটা 1 লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম পরিমাণ মিশিয়ে স্প্রে করতে হবে। তবে স্প্রে করার সময় সতর্কতা হলো যে পান গাছের একবার উপর থেকে শুরু করে গোড়া এবং মাটি সহ ভিজিয়ে দিতে হবে, কারণ এই ছত্রাক মাটি থেকে আবার দ্রুত চলে যায়। এই কাজটি ওনাকে করতে হবে। স্যার, একই সাথে আমি আপনার কাছ থেকে আরেকটি প্রশ্নের উত্তর জানতে চাই। সেটি হচ্ছে যে বর্তমানে আসলে পানের কথা যখন উঠলো, তো পান ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশ আর কি এটা কতটুকু লাভজনক হবে এবং একই সাথে পান চাষের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা? এখন আমরা দেশে খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে উন্নীত হয়েছি। স্বাভাবিকভাবে আগে যেমন বাড়িতে আম গাছে পান গাছ ছিল, সেই প্রক্রিয়ায় আর সম্ভব না। এখন বাণিজ্যিক ভিত্তিতে পান চাষও করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটি প্রয়োজন, সরকারের তরফ থেকে বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আপনার পান চাষিদের প্রশিক্ষণ দিতে হবে এবং তাদের প্রণোদনা দিতে হবে। তা না হলে এই পান শিল্পটা একসময় দেখা যাবে যে কৃষির অংশ থেকে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে পান চাষ কিন্তু একটি লাভজনক ফসল, পান একটা লাভজনক ফসল। সুতরাং আর এটি মানুষের কাছে এখনো গ্রহণযোগ্য। পান এবং চুন খাওয়া হয়, দুটাই শরীরের জন্য ভালো। আমরা তো বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে দেখে থাকি পানকে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিশেষ করে বিয়ের অনুষ্ঠানগুলোতে দেখে থাকি। সুতরাং আমি মনে করি সরকার যদি পান চাষিদের প্রশিক্ষণ দেয় এবং তাদের কিছু প্রণোদনা দেয়, আবার এটি অন্যান্য ফসলের মতোই এটি একটি বাণিজ্যিক কৃষি হিসাবে গড়ে উঠবে।
বিভিন্ন মাধ্যম থেকে আমরা প্রশ্ন পেয়েছি, তবে এবার কিন্তু আমরা আরেকটি ভিডিও বার্তা নেব এবং ভিডিও বার্তার মধ্য দিয়ে আমরা প্রশ্নটি জানার চেষ্টা করব। মোহাম্মদ ইমান আলী, 10 নং লস্করপুর ইউনিয়ন, জেলা হবিগঞ্জ, থানা হবিগঞ্জ। গম চাষ করছি 9 থেকে 10 শতক জায়গা। গুড়া লাল হয়ে জায়গা, গম গাছ লাল হয়ে জায়গা। যে কি ওষুধ দিলে এটা যে রোগ থেকে মুক্ত পাওয়া যাব, আপনারা এটা ফর্মুলা দিন। কৃষক ভাই আসলে হবিগঞ্জের মানুষ, কিন্তু দুঃখের বিষয় যে হবিগঞ্জের মাটি গম চাষের উপযোগী নয়। কারণ ওই এলাকার মাটি খুবই অম্লীয়। গম চাষ করতে হলে মাটি মৃদু ক্ষারীয় না হলেও অন্তত অম্লীয় পর্যায়ে থাকবে না, নিরপেক্ষ পর্যায়ে হতে হয়, এবং পলি দোআঁশ মাটি গম চাষের উপযোগী। এখন যদি অম্লীয় মাটিতে গম চাষ করা হয় তাহলে মাটিতে আপনার নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় সার, ম্যাগনেসিয়াম উপাদানগুলো, এগুলো গাছের অত্যাবশ্যকীয় উপাদান, সেগুলো গাছ গ্রহণ করতে পারে না। গ্রহণ করতে, তার শোষণ করতে বাধাগ্রস্ত হয়, আর এই কারণে গাছ লাল হয়ে যায়। এটা কোনো রোগ না, এটা পুষ্টিজনিত সমস্যা। পরিত্রাণ করতে হলে আপনার জমিতে গম চাষের আগে প্রচুর পরিমাণে ওই জমিতে গোবর, খৈল বা খড়কুটো এগুলা দিতে হবে এবং চুন প্রয়োগ করতে হবে। যদি গম চাষ করতেই চান তাহলে তার জমিতে চুন প্রয়োগ করে মাটিকে। হবিগঞ্জের যেহেতু মাটির কথা বলেন, সেই মাটির কি বিশেষ কোনো পরিচর্যা করতে হবে? মাটিতেই আপনার চুন প্রয়োগ করতে হবে, করলে মাটিটা অম্লীয় থেকে ক্ষারীয় উপযুক্ত হয়ে যাচ্ছে আর কি গম চাষের জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটি এসেছে ঠাকুরগাঁও থেকে। ঠাকুরগাঁও থেকে হাকিম জানতে চেয়েছেন, তার 2 বিঘা জমিতে লাউ চাষ করছেন। বর্তমানে বেশ কিছু লাউয়ের পাতার উপর ঘন বাদামি বর্ণের অসম আকৃতির দাগ পড়ে। এখন কি ব্যবস্থা নিলে এই সমস্যার সমাধানটি তিনি পাবেন? ওনার লাউ পাতার যে সমস্যা হয়েছে সেটা ছত্রাক গঠিত রোগ, এটাকে সার্কোস্পোরা লিফ স্পট বলা হয়। এখন বাজারে লাউয়েরও যেমন চাহিদা তেমনি লাউয়ের পাতার চাহিদা আমার মনে হয় তার চেয়ে বেশি। সুতরাং ওনার এমন কোনো কীটনাশক ব্যবহার করা যাবে না, ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না যেটা করলে মানুষের জনস্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। তাই ওনাকে আমি সাজেস্ট করব উনি জৈব ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। তবে আরও ভালো উনি যদি নিম পাতা পানিতে ভিজিয়ে, তারপরে নিশিন্দার পাতা পানিতে ভিজিয়ে সেগুলো যদি স্প্রে করেন সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো। দর্শক, আমরা তো বিভিন্ন প্রশ্ন শুনছিলাম। আপনারা বেশিরভাগই কিন্তু মেসেঞ্জারের মধ্যে প্রশ্ন পাঠান, ভিডিও বার্তায় প্রশ্ন পাঠান, ইমেল করে প্রশ্ন পাঠান, এবং সেই প্রশ্নগুলোর আঙ্গিকেই যেহেতু আমাদের আয়োজন হয়ে থাকে, তাই এই পর্যায়ে কিন্তু আরও একটি প্রশ্ন আপনারা পাঠিয়েছেন, সেই প্রশ্নটাতে আমরা চলে যাব এবং বেশি বেশি করে রিকোয়েস্ট করবো যে আপনারা বেশি বেশি করে প্রশ্ন পাঠাবেন, তাহলে কিন্তু খুব সহজে উত্তরগুলো পেয়ে যাবেন এবং একই সাথে সেই হিসেব করে যদি কাজগুলো করা হয় আমার মনে হয় যে আরও বেশি লাভজনক হতে পারবো, বিশেষ করে কৃষির ক্ষেত্রে। দর্শক, আমরা পরের প্রশ্নটিতে যাই। ঝালুকাঠি থেকে আরেকটি প্রশ্ন এসেছে। ঝালুকাঠি থেকে শহীদ মোল্লা জানতে চেয়েছেন, বর্ষার সময় প্রতি বছর তার পেয়ারা বাগানের পোকা ধরে এবং এ থেকে তিনি কিভাবে পরিত্রাণ পেতে পারেন? পেয়ারা বাগানে আপনার 3টি পোকা খুবই মারাত্মক বাংলাদেশে। একটা হলো ছাত্রা পোকা, আরেকটা হলো আপনার সাদা মাছি এবং অন্যটি হলো ফলের মাছি। তো এই পেয়ারা খুবই একটা লাভজনক ফসল এবং এটি খুবই পুষ্টিকর ফসল। আমরা জানি যে আপেলের চেয়েও 55 গুণ বেশি ভিটামিন সি থাকে। এখন পেয়ারার জন্য আপনার বাজারে দেখবেন যে ব্যাগিং করা হয়, খুবই জনপ্রিয়তা অর্জন করছে এবং এটি সবচেয়ে নিরাপদ, স্বাস্থ্যসম্মত। তারপরেও দ্রুত ব্যবস্থা নিতে গেলে আমরা এখন বায়োপেস্টিসাইড যেগুলো সেগুলোকেই সাজেস্ট করে থাকি। তো সেই দিক থেকে আমি চাষি ভাইকে বলবো জৈব বালাইনাশকটা ব্যবহার করতে পারেন। আর দেশে এখন নিরাপদ খাদ্য চাই আমরা। এখন আর ওই রকম খাদ্যের জন্য যে অভাব সেটা নাই, বাজারে দাম আছে কিন্তু চাহিদা থাকলেও বাজারে সাপ্লাইও যথেষ্ট আছে। সেই জন্য আমাদের নিরাপদ খাদ্যের দিকে যেতে হবে। স্বাভাবিকভাবেই এখন আমাদের জৈব বালাইনাশক বা জৈব ছত্রাকনাশক সেগুলোর দিকে যেতে হবে, যেটাকে আমরা বায়োপেস্টিসাইড বলি বা বায়োফাঞ্জিসাইড, সেগুলোর দিকে যেতে হবে। এবং দেশে ইতিমধ্যে কিছু কোম্পানি এগুলো তৈরিও করতেছে, বাজারজাত করছে। সেই দিক থেকে আমি মনে করি যে যেসব কোম্পানি এইগুলোতে এগিয়ে আসছে, সরকারের দিক থেকেও তাদের প্রণোদনা দেওয়া দরকার, তাদেরকে আর একটু প্রচারণাও থাকা দরকার। আপনারা যারা, বিশেষ করে আমি বলবো দীপ্ত কৃষি, এই যে কৃষির মাধ্যমে মানুষকে আজকে কৃষি মানুষের কাছে নিয়ে গেছে, গণমাধ্যম এক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেছে।
তাছাড়া আমরা যারা পড়াই গবেষণা করি তারা সরাসরি মানুষের কাছে ওইভাবে নিতে পারি না, কিন্তু যেটা গণমাধ্যম পারে, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই এখন মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য সত্যিকার অর্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে আমাদেরকে জৈব বালাইনাশক এই দিকে মনোযোগ দিতে হবে। কৃষক ভাইরা এরা যখন আপনার জমিতে সার প্রয়োগ করবেন, বিশেষ করে পেয়ারার জমিতে, এক্ষেত্রে যদি জৈব সার ব্যবহার করেন তাহলে বিশেষ করে নাবা জৈব সার, তাহলে আমরা পেয়ারাটা যেমন নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারছি। শুধুমাত্র আপনার সিনথেটিক যে সারগুলা ব্যবহার হয় ইউরিয়া, টিএসপি, পটাশ, এগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে আমি কৃষক ভাইদের প্রতি অনুরোধ জানাবো তারা নাবা জৈব সার ব্যবহার করলে পুষ্টিকর ফলটি আরও নিরাপদ হবে বলে আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আজকে আমাদেরকে শেষ করতে হচ্ছে এবং কৃতজ্ঞতা বোধ রইল আপনার প্রতি যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং দীপ্ত টিভির প্রতি আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা রইল। সেই সাথে বাংলাদেশের কৃষক ভাইদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা এবং তাদের প্রতি শ্রদ্ধাবোধ রইল। ভালো থাকবেন স্যার। দর্শক, আপনার বিভিন্ন প্রশ্ন যদি থেকে থাকে সেই প্রশ্নগুলো পাঠাতে পারেন উক্ত ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টিভি 7A গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208 অথবা